আসসালামু আলাইকুম। আজকে আমরা আর্টিকেল রাইটিং এর সমাপনী ক্লাসটি করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা ৫ টি ক্লাস অতিবাহিত করেছি এবং অ্যাডভান্স আর্টিকেল রাইটিং এর অনেকগুলো বিষয় নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। আমরা যদি ১ম থেকে একটু দেখার চেষ্টা করি, আমাদের ওভারভিউ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অপরচুনিটি অর্থাৎ আর্টিকেল রাইটিং এর কি সুযোগ সুবিধা রয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ফাইবার এবং আপওয়ার্ক ২ টা মার্কেট প্লেসে এগুলো দেখেছিলাম। তারপরে ফিউচার অফ আর্টিকেল রাইটিং এর সম্ভাবনা কেমন, ফিউচারে আমরা এটা পেশা হিসেবে নিতে পারি কিনা সেখানে আমরা দেখেছিলাম যে প্রতিনিয়তই যেহেতু অসংখ্য ওয়েবসাইট তৈরি হচ্ছে আর এগুলোর মধ্যে কন্টেন্ট বা আর্টিকেল প্রয়োজন হচ্ছে, এজন্য এর ফিউচার অতি উজ্জ্বল। তারপরে আমরা মার্কেট প্লেসে এই বিষয়গুলা প্র্যাকটিক্যালি দেখেছিলাম। তারপরে আমরা পরবর্তী দ্বিতীয় ক্লাসটিতে দেখেছিলাম টাইপস অফ আর্টিকেল, কত ধরনের আর্টিকেল হতে পারে। সেখানে আমরা পিলার, মানি, প্রোডাক্ট রিভিউ এই আর্টিকেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আর্টিকেল, ইনফরমেটিভ আর্টিকেলস এবং কোশ্চেন ওয়ার্ড আর্টিকেল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে তৃতীয় ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ এবং ইনফরমেশন কালেকশন কিভাবে করব সে বিষয়গুলো দেখেছিলাম। এবং কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু ফ্রি টুলস যেমন কিওয়ার্ড সার্ফার, গুগল অ্যাডন এবং কিওয়ার্ড এভরিওয়্যার এই দুইটা গুগল অ্যাডন বা এক্সটেনশন আমরা যোগ করেছিলাম এবং এর সাহায্যে আমরা সার্চ ভলিউমগুলো দেখতে সক্ষম হয়েছিলাম। পরবর্তীতে আমরা আরও কিছু ইনফরমেশন কালেকশনের জন্য কিওয়ার্ডের সমর্থক বা এলএসআই কিওয়ার্ডের জন্য আমরা এলএসআই গ্রাফ এবং answerthepublic.com দুইটা ওয়েবসাইট ব্যবহার করেছিলাম। এবং ইনফরমেশন কালেকশন করার জন্য মানে কম সময়ে কালেকশন করার জন্য phrase.io এই পেড সফটওয়্যারটি ব্যবহার করেছিলাম। এবং অ্যামাজন থেকে কিভাবে আমরা তথ্য কালেকশন করি এই বিষয়গুলো দেখেছিলাম। পাশাপাশি আমরা বিভিন্ন ফোরাম, সোশ্যাল মিডিয়া, কোয়েরা, answer.com হ্যাঁ answer.com, তারপরে হচ্ছে বিভিন্ন যে ফোরামগুলো রয়েছে বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড, ব্র্যান্ড রিলেটেড, ওই ফোরামগুলো থেকেও আমরা বিভিন্ন তথ্য কালেকশন করতে পারি। এমন হচ্ছে বিভিন্ন ফেসবুক যে গ্রুপগুলো রয়েছে প্রোডাক্ট রিলেটেড ওই গ্রুপগুলো থেকে, এমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, তারপরে পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো থেকেও আমরা বিভিন্ন তথ্যগুলো কালেকশন করতে পারি। এভাবে আমরা ইনফরমেশনগুলো কালেকশন করেছিলাম, যে ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা আর্টিকেল লেখা শুরু করেছিলাম। পরবর্তীতে আমরা চতুর্থ যে ক্লাসটি হয়েছিল আর্টিকেলস রিকোয়ারমেন্ট, অর্থাৎ একটি আর্টিকেলে আমরা কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করব এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে কিওয়ার্ড ছিল, তারপরে হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, মডেল আর্টিকেল লিঙ্ক, তারপরে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, তারপরে রিভিউ অ্যান্ড কম্পারিজন, শর্ট প্যারাগ্রাফ, ওয়াল ফরম্যাটিং, প্রোজ এন্ড কনস, অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ, অ্যাপ্রোপ্রিয়েট ইনফোগ্রাফিক, তারপরে হচ্ছে স্ক্রিনশট, ভিডিওস, ইমেজ এবং ইমেজগুলো অপটিমাইজ হতে হবে, সাইজ ছোট হতে হবে। এগুলো কিভাবে করতে হয় অনলাইনে এবং ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে আমরা এই বিষয়গুলো জেনেছিলাম। আর্টিকেল এর রিডেবিলিটি কিভাবে বাড়ানো যায়, এর জন্য কি কি করতে হবে এই বিষয়গুলো জেনেছিলাম। তারপরে গ্রামার মিস্টেক ফ্রি কিভাবে আমরা লিখতে পারি এবং কিভাবে গ্রামার চেক করতে পারি, কিভাবে আমরা কপিরাইট, ডুপ্লিকেট বা প্লেজিয়ারিজম ফ্রি আর্টিকেল লিখতে পারি এবং লেখার পরে কিভাবে এগুলো আমরা চেক করতে পারি এই বিষয়গুলো শিখেছিলাম। আমাদের কন্টেন্টের ভিতরে টেবল অফ কন্টেন্ট, বুলেট পয়েন্ট, কালার পয়েন্ট, H1 থেকে H6 পর্যন্ত যে ট্যাগগুলো ব্যবহার করি এগুলোর মধ্যে কিওয়ার্ড দিতে হবে, কোথায় কিভাবে দিব এই বিষয়গুলো আমরা জেনেছি। বাটনের কালার কেমন হওয়া উচিত, টেক্সট কালার কেমন হবে এবং কনক্লুশনে আমরা কি লিখব এবং ইমেজের যে টাইটেল ট্যাগ, অল্টার ট্যাগ, ইমেজ ট্যাগ এগুলো কিভাবে ব্যবহার করবো এই বিষয়গুলো জেনেছিলাম। এবং গত যে ক্লাসটা পঞ্চম ক্লাস সেখানে আমরা শিখেছিলাম কিভাবে আমাদের যে লেখা আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল লেখা কমপ্লিট করার পর আমরা কিভাবে ম্যানুয়ালি প্রুফ রিডিং করতে পারি, গ্রামার চেক করতে পারি, প্লেজারিজম চেক করতে পারি। এর জন্য আমরা ম্যানুয়ালি করেছি, গ্রামারলি দিয়ে করেছি,
তারপরে আমাদের ল্যাঙ্গুইক্স একটা পেড টুলস ছিল, সেটা দিয়ে করেছি আমরা। স্মল এসইও দিয়ে প্লেজারিজম চেক করতে পারি, এবং আমরা কপিস্কেপ দিয়েও প্লেজারিজম চেক করেছিলাম। তবে দুইটার মধ্যে যে তফাৎগুলো পেয়েছিলাম, আমরা কিছু আর্টিকেল পেয়েছি যেগুলা স্মল এসইও টুল প্লেজারিজম ধরতে পারে না, 100% ইউনিক দেখাচ্ছে, বাট যখন আমরা কপিস্কেপ দিয়ে চেক করি তখন আমরা দেখতে পাই যে প্রায় 60 থেকে 70% মতো কপিরাইট রয়েছে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুধুমাত্র স্মল এসইও টুলস এর প্লেগারিজম চেকের উপর নির্ভর করে আমরা আর্টিকেল পাবলিশ করব না। এবং আমরা যদি ক্লায়েন্টের কাজ করি বা বায়ারের কাজ করি অ্যাজ এ ফ্রিল্যান্সার, দেন আমরা কিছুতেই শুধুমাত্র স্মল এসইও টুলের উপর নির্ভর করে আমরা আর্টিকেলগুলো আমাদের বায়ার বা ক্লায়েন্টকে পাঠাবো না। সেক্ষেত্রে অবশ্যই আমরা কপিস্কেপ ব্যবহার করব। আচ্ছা, আর আমরা যখন আর্টিকেল লিখে অভ্যস্ত হয়ে যাব, এবং আমরা যখন কপিস্কেপ দিয়েও চেক করার পরে 1টা 2টা 5টা 10টা আর্টিকেল প্রথম দিকে হয়তো কিছু প্লেজারিজম থাকবে, এবং কোন কোন কারণে সেগুলো হয় এগুলো আমরা ধরতে পারবো, এবং পরবর্তীতে আমাদের আরো ইমপ্রুভ হবে। দেন আমরা এমন ভাবে আর্টিকেল লিখবো যার প্লেজারিজমই নেই। ওই সময় হয়তো আমরা আর কপিস্কেপ তেমন ব্যবহার না করলেই চলবে, কারণ তখন আমরা খুব ভালোভাবে জেনে যাব যে আমরা প্লেজারিজম ফ্রি লিখেছি। তবে সন্দেহ দূর করার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করতেই পারি। ওকে, তাহলে এই ছিল আমাদের পূর্বের ক্লাসগুলা। যারা এই ক্লাসটি নতুন দেখছেন, যারা ইউটিউবে আমাদের এই ক্লাসটি দেখতেছেন, তাদেরকে অনুরোধ রইল যে আপনারা আগের ক্লাসগুলা দেখে আসেন, তারপরে এটা দেখলে আরো বেশি উপকৃত হবেন বলে আমি মনে করি। তাহলে আজকে আমাদের এই ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সমাপনী ক্লাস, ষষ্ঠ ক্লাস, রিভিউ আর্টিকেলস স্ট্রাকচার। এখানে আমরা যখন কোনো প্রোডাক্টের রিভিউ লিখবো, সেটা হতে পারে ডিজিটাল প্রোডাক্ট, সফটওয়্যার বা কোনো টুলস, হতে পারে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট, যেগুলো আমরা দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তাহলে এই প্রোডাক্টের স্ট্রাকচারগুলো কেমন হওয়া উচিত, আমরা আগেও এগুলো নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন সাইডে দেখেছি। আরেকবার এটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে এখানে অ্যাড করেছি, আগেরগুলো মূলত স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যখন একটা আর্টিকেল লেখা শুরু করব, তার একটা টাইটেল থাকবে, আর এই টাইটেলের মধ্যে 55 থেকে 65 ক্যারেক্টার হবে, এটা আমরা খেয়াল রাখবো। দ্বিতীয়ত মেটা ডিসক্রিপশন লিখবো, সেটা হবে 155 থেকে 160 ক্যারেক্টার। আর মূলত এই মেটা ডিসক্রিপশনের কাজটা করতে হয় যখন আর্টিকেল পাবলিশড দেওয়া হয়, তখন আমরা ইয়োস্ট এসইও অথবা র্যাঙ্ক ম্যাথ, যেই এসইও টুলই ব্যবহার করি না কেন, অথবা অল ইন ওয়ান এসইও, ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা এই মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিব, এবং সেটার লিমিটেশন থাকবে 155 ক্যারেক্টার টু 160 ক্যারেক্টার্স বিটুইন দেম, তাদের মধ্যে, অর্থাৎ 155 থেকে 160 ক্যারেক্টার্স এর মধ্যে আমরা মেটা ডিসক্রিপশনটা লিখবো, যেখানে আমরা ইউজ করব হচ্ছে কিওয়ার্ড। আমরা যেই কিওয়ার্ড নিয়ে লিখবো, আপনারা সবাই জানেন কিওয়ার্ড কি, ওই কিওয়ার্ডেরটা আমাদের টাইটেলে থাকতে হবে, মেটা ডিসক্রিপশনে থাকতে হবে, ইন্ট্রোডাকশনে থাকতে হবে। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনটা কেমন হওয়া উচিত? ইন্ট্রোডাকশনটা এমন হবে যেন যারা ভিজিটর আছে বা পাঠক আছে, তারা যেন এই ইন্ট্রোডাকশন পার্টটা পড়ে আকৃষ্ট হয় এবং পুরা লেখাটা পড়ার জন্য আগ্রহ ফিল করে। এইভাবে তাদেরকে অ্যাটাক করার জন্য আমাদের এই লেখাটা শুরু করতে হবে, ইন্ট্রোডাকশনটা। সেখানে আমরা কোনো কোশ্চেন দিয়ে শুরু করতে পারি, যে আমাদের যে কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ড রিলেটেড কোনো কোশ্চেন দিয়ে শুরু করতে পারি, যে সে এই বিষয়ে আমরা যে ইনফরমেশনগুলো আমাদের আর্টিকেলের মধ্যে প্রোভাইড করব, যে আপনি কি এ ধরনের কিছু চাচ্ছেন কিনা। তবে এক একটা স্টাইল এক একজনের এক এক রকম হইতে পারে। তবে মোট কথা হচ্ছে যে আমরা যারা পাঠক আছে, ভিজিটর আছে, ট্রাফিক আছে, তাদেরকে যেন আমরা এঙ্গেজ করতে পারি আমাদের আর্টিকেলে, তারা যেন বিষয়টা পড়ে। এমন যেন না হয় যে ইন্ট্রোডাকশন পড়েই সে এখান থেকে কি চলে গেল, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। দেন টেবল অফ কন্টেন্ট, তারপর আমাদের পুরো আর্টিকেলের মধ্যে আমরা কোন কোন বিষয় নিয়ে লিখবো, যেটাকে আমরা বাংলায় সূচিপত্র বলতে পারি, ঠিক এরকমের একটি বিষয় আমরা হচ্ছে প্লাগইন ব্যবহার করে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তারপরে যে বিষয়টি রয়েছে প্রোডাক্ট লিস্ট, প্রাইসিং টেবিল। যদি আমরা একাধিক প্রোডাক্ট নিয়ে লিখি, অনেক ক্ষেত্রে আমাদের 10টি প্রোডাক্ট মেইনলি, অনেক ওয়েবসাইটের মধ্যে আমরা যেটা দেখে থাকি 10টা
হতে পারে 5টা 8টা 7টা 20টা 50টা যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে 10টা হয়, এই জন্য আমরা এটাকে টার্গেট ধরি। তখন ওই 10টা প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা আমরা একটা একটা করে যখন দিব, ওই সবগুলার প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের যদি কোনো শর্ট ডেসক্রিপশন থাকে অথবা প্রাইস থাকে, এগুলো হচ্ছে আমরা একটা লিস্ট আকারে প্রকাশ করতে পারি, যেগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি এবং আজকে আমরা দেখব। এভাবে আমরা একটা প্রাইসিং লিস্ট তৈরি করতে পারি। দেন হচ্ছে আমরা এক একটা প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা শুরু করব। 1 নাম্বার প্রোডাক্ট, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এবং এই প্রত্যেকটার মধ্যেই আবার কিছু পার্ট থাকবে। তার মধ্যে একটা ইন্ট্রোডাকশন থাকবে, এর ভিতরে কিছু ডেসক্রিপশন থাকবে ওই প্রোডাক্টের প্রোজ এন্ড কনস থাকবে, ওই প্রোডাক্ট সম্বন্ধে কিছু কোশ্চেন থাকবে, এরকম। লাস্টের আগে আমরা আরো একটি কাজ করব, যে বাইং গাইড, অর্থাৎ যিনি ভিজিটর আছেন, যিনি এই আর্টিকেলটি পড়তেছেন কোন একটি প্রোডাক্ট কেনার জন্য, তাকে হেল্প করার জন্য, সে যখন এই প্রোডাক্টটা কিনবে তখন তার কোন কোন বিষয়গুলা হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত, কোন বিষয়গুলো তাকে দেখতে হবে যে প্রোডাক্টের মধ্যে আছে কিনা, ওই ধরনের একটা গাইডলাইন তাকে দিতে হবে, এবং এই গাইডলাইনটা অনেস্ট হবে। আমরা কোনো ফেক গাইডলাইন দিব না। এখানে ওই প্রোডাক্ট সম্বন্ধে কোন কোন বিষয়গুলো তার একান্ত জানার দরকার, যেগুলা জানার পরে সে সিদ্ধান্ত নিতে পারবে যে এই প্রোডাক্টটা আমি কিনবো কিনা। দেন লাস্ট আমরা কনক্লুশন লিখতে পারি ওই প্রোডাক্টের, যেখানে আমরা আমাদের নিজস্ব মতামত ইচ্ছা করলে প্রকাশ করতে পারি। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা প্রোডাক্টের রিভিউ লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি যে এই ধরনের আর্টিকেলগুলো কেমন হয়। তাহলে আমরা এর জন্য হচ্ছে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে লিখতে পারি। আমরা যে কোনো একটা কিওয়ার্ড লিখেই সার্চ করি, তাহলে আমরা এই ধরনের আর্টিকেল পেয়ে যাব। যেমন আপনাদের ব্যাগ, মাউস, তারপর ক্যাট ফুড, বিভিন্ন এক্সাম্পল দিয়েছি। আজকে আমরা কোনো একটি প্রোডাক্টের খুঁজি, আমরা বেস্ট অথবা রিভিউ লিখতে পারি। যদি প্রথমে লিখি তাহলে আমাদের বেস্ট লিখতে হবে, তাহলে আমরা লিখলাম বেস্ট। আজকে দিলাম ওয়াশিং মেশিন, বেস্ট ওয়াশিং মেশিন। আমরা ইচ্ছে করলে ইউএসএ দিতে পারি, বা শুধু ইউএস দিলাম। ওকে, তাহলে ইউএস এর মধ্যে বেস্ট ওয়াশিং মেশিন কোনগুলো, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আগে আমরা দেখবো যে সার্চ ভলিউম কেমন, অর্থাৎ এটা লিখে মানুষ কি গুগলে সার্চ করে কি করে না, এটা আমরা দেখার চেষ্টা করি। পেজটা লোড হচ্ছে। আচ্ছা, মেশিন বানানটা বোধহয় একটু চেঞ্জ হবে ভাই, নাকি ঠিক আছে? না, ই হবে, এখানে জি দিয়েছি, এখানে ই হবে। রাইট, থ্যাংক ইউ স্যার। আর গুগলে বানান ভুল হলেও আমাদের হচ্ছে এই আমরা কি চাচ্ছি সে বুঝে ফেলে আর কি, গুগলের যে অ্যালগোরিদম রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, সেটা বুঝতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা কিছু তথ্য পেয়ে গেছি অলরেডি, যেমন 9 বেস্ট ওয়াশিং মেশিনস অফ 2021, অর্থাৎ 2021 সালে, যেহেতু অলরেডি 2021 চলতেছে, সনটা তারা ইউজ করেছে টাইটেলের মধ্যে, এবং বেস্ট শব্দটা ইউজ করেছে 9 আছে এখানে। আমরা কিছু কিছু ক্ষেত্রে 10 দেখি, 10 বেস্ট মেশিন। আচ্ছা, এটা কোথায়? goodhousekeeping.com, হ্যাঁ, অনেক বড় একটি সাইট। আমরা আরো নিচে যাই, কি কি আছে দেখি একটু। বেস্ট ওয়াশিং মেশিন ইন এত, দ্য 9 বেস্ট ওয়াশিং মেশিন অফ এত। আচ্ছা, আমরা নিচ থেকে 3 নাম্বারটায় যাই, দেখি তারা কি ধরনের বর্ণনা লিখেছে, এবং 1 নাম্বারটায় যাই। আচ্ছা, এখানে আমরা দেখার চেষ্টা করব যে তারা এই বিষয়গুলো মেনটেন করেছে কিনা। টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইন্ট্রোডাকশন, টেবল অফ কন্টেন্ট, তারপরে হচ্ছে প্রাইসিং টেবল, ডেসক্রিপশন, প্রোজ এন্ড কনস, ফ্রিকোয়েন্টলি এক্সড কোশ্চেন, বাইং গাইড, কনক্লুশন, এগুলো। আচ্ছা, তাহলে এই যে মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের গুগল সার্চ করে দেখতে হবে। আমরা এখানে গুগল যখন সার্চ করেছিলাম, আচ্ছা, সার্চ ভলিউম 0 দেখাচ্ছে, যদিও এটা 0 না। আচ্ছা, আমরা ইউএসটা এখান থেকে হয়তো বাদ দিতে পারি, তাহলে আমরা একটা সার্চ ভলিউম পাইবো। আচ্ছা, ওদিকে আমরা একটু পরে যাই। সার্চ ভলিউমটা আমাদের এখন মেইন বিষয় না। মেশিন বানানে স্যার ওই যে টি দেওয়া আছে, MAT,
ওয়াশিং মেশিনে কি দেওয়া আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বাট লোডিং এ প্রবলেম হচ্ছে আমাদের। আরেকবার রিফ্রেশ দিয়ে দেখতে পারেন। আচ্ছা, আমরা নিচে যে সাজেশন গুলো চলে আসছে এগুলোই দেখি। এটা বেস্ট অফ লোড ওয়াশিং মেশিন, এত অনেক বড় কিওয়ার্ড হয়ে গেছে, আমরা দেখি সার্চ ভলিউম আছে কিনা। আচ্ছা, আমরা যেটা এখানে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মেটা ডিসক্রিপশন, এগুলো আমরা আগেও দেখেছি যে টাইটেলের নিচে একটি অংশ থাকে যেটা হচ্ছে কি একটা ডিসক্রিপশন দেওয়া থাকে। আবার অনেকেই কি করে দেয় না, সেক্ষেত্রে হচ্ছে গুগল কি করে ওই আর্টিকেল থেকে কিছু অংশ মানে এলোপাথারলি ভাবে নিয়ে আসে তার ইচ্ছে মতো, গুগলের ইচ্ছে মতো। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বেস্ট ওয়াশিং মেশিন বাইং গাইড। ওকে, এখানে বেস্ট ওয়াশিং মেশিন বাইং গাইড, এখানে আমরা একটি মেটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছি, দ্য বেস্ট মেশিন ওয়াশিং এন্ড ড্রায়ার্স। এখানে বেস্ট একটা ডিসক্রিপশন শো করতেছে, আবার এখানে এলোমেলো কিছু শো করতেছে, সাজানো না, গোছানো না, তারা ব্যবহার করে নাই। 9 বেস্ট ওয়াশিং মেশিন অফ এত, হ্যাঁ তারা ব্যবহার করছে, তাদেরটা গোছানো আছে। তাহলে এগুলো হচ্ছে মেটা ডিসক্রিপশন। তাহলে আমাদের এই মেটা ডিসক্রিপশন গুলো ব্যবহার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ করেছে, কেউ কেউ করে নাই, তবে করাটা ভালো, আমরা করব। এমন সব জায়গায় কিওয়ার্ড রাখার চেষ্টা করব। আচ্ছা, এখানে 9 বেস্ট ওয়াশিং মেশিন অফ এত, আমরা টাইটেল দেখতে পাচ্ছি, আওয়ার টপিকস। আচ্ছা, এখানে আমরা যেটা বলছিলাম যে টেবল অফ কন্টেন্ট, একটা হচ্ছে কি প্রোডাক্ট লিস্ট, প্রাইসিং টেবিল। তারা এটা এইভাবে দিয়েছে, তারা কিছু প্রোডাক্টের লিস্ট করেছে এখানে, এবং ছবি ছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লিস্ট দিয়েছে। তাহলে তারাও এটা দিয়েছে, এবং পরবর্তীতে আমরা এখানে তাদের একটা প্রোডাক্টের বর্ণনা দেখতে পাচ্ছি যেখানে ইমেজ আছে এবং হচ্ছে বিভিন্ন লিংক গুলো দেওয়া আছে কেনার জন্য। আচ্ছা, why we like it, why we don't like, আসলে এই বিষয়টা হচ্ছে প্রোজ এন্ড কনস অন্যভাবে লিখেছে তারা। কেন আমরা পছন্দ করি, তার মধ্যে কি কি প্রোজ বা সুযোগ সুবিধা রয়েছে, কেন আমরা পছন্দ করি না, কনস কি রয়েছে, তাহলে এটা তারা এইভাবে সাজাইছে। তারপরে একটা ডিসক্রিপশনের অংশ দেখতে পাচ্ছি, পরে দ্বিতীয় প্রোডাক্ট, এভাবে তারা 9টা প্রোডাক্টের বর্ণনা দিয়েছে। আচ্ছা, আমরা আরো কিছু প্রোডাক্ট দেখি। এখানে আমরা একটু স্ক্রলিং করে নিচে যাই, এখানে 9 বেস্ট ওয়াশিং মেশিন অফ 2021 অ্যাকর্ডিং টু ক্লিনিং অ্যাপ্লিয়েন্স এক্সপার্ট। এখানে তারা কিছু ছবি দিয়েছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তার বর্ণনাগুলো নিচে দেওয়া আছে। তারপরে এখানেও দেখেন একটা লিস্ট দিয়েছে প্রোডাক্টের, যেটা বলছিলাম। তবে এগুলো এক একজন এক এক ভাবে দেয়, কেউ ছবি সহ দেয়, আবার আমরা দেখতে পাচ্ছি ছবি ছাড়াও দেয়। এই যে প্রোডাক্ট লিস্ট প্রাইসিং টেবিল। আচ্ছা, তাহলে আমরা প্রোডাক্টের একটা লিস্ট পাইছি, এবং এগুলোর মধ্যে ক্লিক করলে আমাদের হচ্ছে ওই প্রোডাক্ট কেনার জন্য নিয়ে যাবে। তারপরে 1 নাম্বার, তার মানে এটা হচ্ছে তাদের 1 নাম্বার প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্টের নেম, এখানে দামটাও দিয়ে দেওয়া আছে। স্বপ্ন মানে হচ্ছে বাটনটা দিয়ে দিয়েছে, যে বাটনে ক্লিক করে আমরা কিনতে পারবো। এটা হচ্ছে তাদের একটি এফিলিয়েট লিংক দেওয়া আছে। পরে 2 নাম্বার প্রোডাক্ট, আর আশেপাশে আমরা অনেক অ্যাড দেখতে পাচ্ছি, গুগলের অ্যাড, অর্থাৎ একটা ওয়েবসাইটে তারা এফিলিয়েট নিয়েও কাজ করে, আবার গুগল অ্যাড নিয়েও কাজ করে, এবং দুইটা থেকেই প্রায় সমান হারেই ইনকাম হয়, তবে এফিলিয়েট থেকে বেশি হয়। তারপরে এভাবে বাকি প্রোডাক্টগুলো দিয়েছে। ওকে, তাহলে তারাও এগুলা মেনটেন করার চেষ্টা করেছে, যদিও এর চেয়ে আরো অনেক ভালো গুছানো আর্টিকেল আমরা অনেক আগে পেয়েছি।
মানে প্রথম দিকে যখন সার্চ দিয়েছিলাম, বিশেষ করে যেগুলোর মধ্যে কম্পিটিশন অনেক বেশি, ওই ক্ষেত্রে কিন্তু অনেক তথ্যবহুল হয়। যেমন আমরা ক্যাট ফুড নিয়ে যখন সার্চ দিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর আর্টিকেল পেয়েছি। আচ্ছা, তাহলে এভাবে আপনারা বিভিন্ন কিওয়ার্ড লিখে যখন সার্চ করবেন, তখন কি এই ধরনের অপশনগুলোই হচ্ছে কমন, যেগুলো প্রত্যেকেই কি করে, ইউজ করে। বাইং গাইডের একটা অপশন আছে, আমরা একটু নিচের দিকে যাই, তারা বাইং গাইড লিখছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। বাইং গাইড, না, তারা ওগুলো ব্যবহার করে নাই। এই ওয়েবসাইট ব্যবহার করেছে কিনা সেটা আমরা একটু লক্ষ্য করি। বাইং গাইডের কোনো আলাদা ফাইনাল ভার্ডিক্ট আছে, মানে কনক্লুশন যেটা সেটা আছে, ওটা একটি প্রোডাক্টের না, সবই এখানে আবার আরো অনেক রিলেটেড প্রোডাক্ট গুলো তারা দিয়ে দিয়েছে। এই যে হোয়াট টু লুক ফর ইন এ ওয়াশিং মেশিন, দেখেন বিষয়টা, হোয়াট টু লুক ফর ইন এ ওয়াশিং মেশিন, অর্থাৎ একটা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো লুক ফর করতে হবে, খুঁজতে হবে, দেখতে হবে, বিবেচনা করতে হবে, এটাই হচ্ছে বাইং গাইড। তাহলে টাইপস গুলো কেমন, সাইজ কেমন, ফিচার্স কেমন, এই বিষয়গুলো এখানে তুলে ধরেছে। তাহলে এই ধরনের একটা অপশন সবাই কি করে, একবারে যে বাইং গাইড নাম লিখিয়ে দিতে হবে এমন না। যেমন আমরা কনক্লুশনের ক্ষেত্রে দেখি যে ফাইনাল ভার্ডিক্ট, ফাইনাল ওয়ার্ড, এই ধরনের অনেক শব্দ, ইন, তারপর ইন কনক্লুশন, কনক্লুশন, লাস্ট ওয়ার্ড, এরকম অনেক কিছু ব্যবহার করে। ঠিক বাইং গাইডের ক্ষেত্রে এরকমের সমার্থক কিছু শব্দ, যেটা দিয়ে বোঝা যায় যে এই যারা ভিজিটর বা ট্রাফিক আছে তাদেরকে গাইড করা হচ্ছে কোন কোন বিষয় লক্ষ্য করতে হবে কেনার আগে, যেমন হোয়াট টু লুক ফর ইন এ ওয়াশিং মেশিন। তাহলে এইভাবে এই বিষয়গুলোই হচ্ছে রিভিউর মধ্যে সবাই দেওয়ার চেষ্টা করে। তাহলে এগুলো হচ্ছে কমন আইটেম, এগুলো হচ্ছে থাকতে হবে। আপনারাও যখন লিখবেন এই কমন আইটেমগুলো রাখার চেষ্টা করবেন আপনাদের আর্টিকেলে। ওকে, তারপরে আমরা চলে যাই, এরপরে কিছু আপনাদের জন্য অ্যাডভান্স কথাবার্তা বলা হয়েছে, যেগুলো আপনারা করার চেষ্টা করবেন। অ্যাডভান্স ইউজ অফ কিওয়ার্ড, বারবার আমরা কিওয়ার্ডেই চলে আসতেছি, কারণ এই কিওয়ার্ডের জন্যই হচ্ছে আমাদের আর্টিকেলগুলো কি গুগলের প্রথম পৃষ্ঠায় আনার জন্য আমাদের যত কাজগুলো করতে হবে, এই জন্য এই কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কিওয়ার্ডগুলো কোথায় ইউজ করতে হবে, H1 টাইটেলে, ইউআরএল-এ, মেটা ডিসক্রিপশনে, ইন্ট্রোডাকশনে, S2 থেকে S6 এগুলোর মধ্যে। তারপরে কিওয়ার্ড ইন ইমেজ অল্টার টেক্সট, ইমেজের অল্টারনেটিভ, যখন ইমেজ শো করবে না, যখন সাইট নেট স্লো হওয়ার কারণে পুরো সাইটটা ঠিক মতো লোড হবে না, তখন ইমেজগুলো লোড হবে না, বাট যদি ইমেজের অল্টার টেক্সটগুলো দেওয়া থাকে, নামটা দেওয়া থাকে, তখন এই নামগুলো শো করবে। এই জন্য এটা দেওয়া অত্যন্ত জরুরি। এবং গুগল ইমেজ বুঝতে পারে না, তখন ইমেজের অল্টারে যে টেক্সটগুলো থাকে এটা দেখে গুগল বুঝতে পারে গুগলের যে বোট আছে যে এখানে ইমেজ ব্যবহার করা হয়েছে, এই জন্য এগুলো গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে কিওয়ার্ড ইন ইনফোগ্রাফিক, যদি ইনফোগ্রাফিক্স ব্যবহার করি, চার্ট ব্যবহার করি, স্ক্রিনশট ব্যবহার করি, ভিডিও ব্যবহার করি, এগুলোর মধ্যে আমাদের কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করতে হবে। কিওয়ার্ড ইন কনক্লুশন, কনক্লুশনে ব্যবহার করতে হবে। কিওয়ার্ডস ইনসাইড অফ কন্টেন্ট, টোটাল 3 to 7 পার 1000, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কতবার ব্যবহার করবেন। ওকে, এটা পার্সেন্টেজ না, শতকরা নয়, অর্থাৎ হাজারে। আপনি যখন 1000 ওয়ার্ডের একটি আর্টিকেল লিখবেন তখন আপনি এর ব্যবহার করতে পারবেন 3 থেকে 7 বার। এটা হচ্ছে যারা আর্টিকেল এক্সপার্ট, যারা এগুলো নিয়ে কাজ করে, তাদের রিকমেন্ড, তারা বলছে 3 থেকে 7 বার রাখার জন্য। তাহলে আপনি এর মধ্যেই রাখার চেষ্টা করবেন। যখন 2000 লিখবেন তখন কত হবে, 6 থেকে 14 বার। ওকে, তো এটা এমন এক্সাক্ট না যে 3 বারই ব্যবহার করতে হবে, 5 বারই ব্যবহার করতে হবে 1000-এর মধ্যে, এমন না। এর মধ্যে রাখলেই হচ্ছে বেটার। তবে এর চেয়ে কম রাখতে পারেন, হ্যাঁ সেটাও বেটার, বেটার না সেটাও রাখতে পারেন, সমস্যা নাই। বাট কিন্তু যদি আপনি বেশি ব্যবহার করে ফেলেন তাহলে কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে, অনেক কিওয়ার্ড হয়ে যাবে, যার জন্য হচ্ছে গুগল থেকে আবার র্যাঙ্কিং কমে যাবে। ওটা যেন না হয় আমাদের ওদিকে খেয়াল রাখতে হবে। তারপর রয়েছে কিওয়ার্ড ভেরিয়েশন, যে আমরা প্রত্যেকবার যে শুধু কিওয়ার্ডই ব্যবহার করব, অনেক সময় দেখা যাবে যে কিওয়ার্ড প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যবহার হয়ে গেছে, তখন আমাদের ওই কিওয়ার্ডগুলো তার সিমিলার শব্দ দিয়ে রিপ্লেস করে দিতে হবে। এবং সব জায়গায় একবার কিওয়ার্ডটা ব্যবহার না করে আমাদের সিমিলার বা এলএসআই যে কিওয়ার্ড আছে এগুলো ব্যবহার করতে হবে। তাহলে সিনোনিম এন্ড এলএসআই কিওয়ার্ড হ্যাভ টু বি ইউজড ইন দ্য আর্টিকেল।
তাহলে এই কিওয়ার্ডের এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর একটা ওয়েবসাইটের মধ্যে আমরা কি পরিমাণ কোন কোন ধরনের আর্টিকেল গুলা দিব এই বিষয়ে এখানে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে আমরা 4 ধরনের আর্টিকেল নিয়ে কাজ করেছি। আপনি যখন কোনো এফিলিয়েট সাইট বানাবেন যেটা থেকে আপনি ইনকাম করতে চান এফিলিয়েট লিংক দিয়ে এবং হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে, তখন আপনাকে এই আইডিয়াটা মাথায় রাখতে পারেন। তবে এইভাবে যে দিতে হবে এমন না, কম বেশি করতে পারেন। তবে এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে যেটা আপনাদের হেল্প করবে। তো আমাদের পিলার আর্টিকেলগুলো আপনি 30% দিতে পারেন, অর্থাৎ আপনি যদি 100টা আর্টিকেল দেন আপনার ওয়েবসাইটে, তাহলে আপনি 30টা মতো পিলার রাখতে পারেন, এর চেয়ে কমও রাখতে পারেন। ওকে, 30%। ওকে, তারপর হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, এগুলো 20% রাখতে পারেন। তাহলে এই দুইটা মিলে, অর্থাৎ এই দুইটা থেকে হচ্ছে আপনার মূলত হচ্ছে এফিলিয়েট ইনকামটা আসে। তাহলে এই দুইটা আমরা 50% দিয়েছি। তারপরে রয়েছে ইনফরমেটিভ আর্টিকেল, এটা 30% রাখতে পারেন, যেগুলো শুধু ইনফরমেশন দিবেন, কোনো এফিলিয়েট লিঙ্ক দিবেন না, এগুলোর মধ্যে শুধু তথ্য দিবেন। এবং কোশ্চেন ওয়ার্ড আর্টিকেল, এটা একদম ইনফরমেটিভই ধরতে পারি, যেগুলো কোশ্চেন করা হয় এবং কোশ্চেনের উত্তরগুলো আর্টিকেলের মধ্যে দেওয়া হয়, সেটা 20% রাখতে পারেন। তাহলে এইভাবে রাখতে পারেন, তবে কম বেশিও করতে পারেন, পিলার আরো কমিয়ে দিতে পারেন। যত বেশি আপনি ইনফরমেটিভ দিবেন ততই হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য ভালো। তবে মানি ইনকামের জন্য এগুলোর দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো একবার কম দেওয়া যাবে না, এর জন্য এই রেশিওটা মেনটেন করতে পারেন। ওকে, তারপর আপনাদের জন্য আরো কিছু পরামর্শ, সেটা হচ্ছে 5 স্টেপ অফ ডেভেলপিং সাকসেসফুল পিলার কন্টেন্ট বা রিভিউ কন্টেন্ট বা মানি কন্টেন্ট। এগুলা ডেভেলপ করার জন্য আপনার আর কোন কোন বিষয়গুলো বিবেচনায় আনতে হবে, এটা আমাদের আপনাদের যে মডিউল দেওয়া হয়েছে লিংকে দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এখানে এখানে কিছু টেক্সট আছে, এগুলো পড়ে অলরেডি এই বিষয়গুলো আমি আলোচনা করেছি বিভিন্ন ধাপে, তবে অনেক আলোচনায় মনে থাকে না, এই জন্য আপনাদের জন্য কিছু লেখা আছে এখানে, এই লেখাগুলো পড়বেন এবং জানার চেষ্টা করবেন। এখানে কিছু কোশ্চেন বা স্টেপ রয়েছে, এগুলোর মধ্যে ক্লিক করলে এক একবার এক একটা অন হবে এবং এগুলো আপনারা দেখতে পারবেন। ওকে, এগুলো ক্লিক করে করে পড়ে নেবেন, তাহলে আপনাদের আর্টিকেল রাইটিং এর যে আইডিয়া এগুলো আরো ইমপ্রুভ হবে বলে আমি মনে করি। তাহলে ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। আমরা অ্যাডভান্স আর্টিকেল রাইটিং এর সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি। এরপর আপনাদের যত কোশ্চেন আছে আমরা কোশ্চেনগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সবাইকে।